Hello everyone, Assalamu alaikum. Welcome to MODC Soldiers course. So basically আজকের এই কোর্সটা দিয়ে শুরু হচ্ছে আমাদের নেক্সট ক্যারিয়ার ল্যাবের যাত্রা। আর নেক্সট ক্যারিয়ার ল্যাব হচ্ছে বর্তমান বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস রিলেটেড যতগুলো সার্ভিস রয়েছে, যেমন সোলজার্স, সেইলার্স, এয়ারম্যান, এই সবগুলো সার্ভিসেরই এক আলাদা আলাদা কোর্স আমরা বেসিক্যালি এখানে এনরোল করে থাকি। তো এইখানে আমরা কি কি পাচ্ছি সেটা হচ্ছে এখানে ডিফেন্স সার্ভিসেস রিলেটেড, স্পেশালি ডিফেন্স সার্ভিসেস এর সোলজার্স রিলেটেড, যারা আর কি বাই এনি চান্স যাদের এসএসসি রেজাল্টটা কিছু একটা কারণে খারাপ হয়ে যায়, যার ফলে বড় বড় স্বপ্নটা তারা পূরণ করতে পারে না, তারা কিন্তু চাইলেই ইজিলি একটা প্রিপারেশনের মাধ্যমে ডিফেন্স সার্ভিসেস, আর্মি, নেভি, এয়ারফোর্সের মতো সার্ভিসেস গুলোতে তারা কি যুক্ত হতে পারে। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবা। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সো এমওডিসি কি, ফার্স্ট টাইম যদি দেখি, এমওডিসি হচ্ছে ডিফেন্স সার্ভিসেস এর আর্মির ভিতরে একটা সোলজার্স লেভেলের একটা পোস্ট, যে পোস্টে জয়েন করার মাধ্যমে তুমি বাংলাদেশ আর্মি সকল ধরনের সকল কিছু সুবিধা ভোগ করতে পারবে এবং বাংলাদেশ আর্মির একজন গর্বিত সদস্য হতে পারবে। ঠিক আছে, সো এমওডিসি কোর্সটা বেসিক্যালি হচ্ছে টোটালটাই সোলজার্স। এমওডিসি যত ধরনের ফ্যাসিলিটি সবগুলো হচ্ছে সোলজার্স। সো এটার জন্য একটা ছোট্ট একটা প্রিপারেশন লাগে, যার ফলে আমাদের এই কোর্সটি বানানো। সো ওয়েলকাম টু নেক্সট ক্যারিয়ার ল্যাব, বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসির ফ্রি কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সো তোমাদের এই কোর্সটা বেসিক্যালি কন্ডাক্ট করা হবে, এই দুইজন কন্ডাক্ট করবে। লাস্টে এই সাইডে দেখতে পাচ্ছ সিইও আলী হাসান ভুইয়া মাহি, উনি হচ্ছে বেসিক্যালি আমি, অর্থাৎ আমি আলী হাসান ভুইয়া মাহি টোটাল নেক্সট ক্যারিয়ার ল্যাবের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি। এবং আমাদের সাথে আছেন হচ্ছে মাহের আম্মার, বর্তমানে উপস্থিত নাই, বাট মাহের আম্মার সাবাব, উনি হচ্ছে সিওও, আমাদের চিফ অপারেটিং অফিসার। আমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারে যদি বলি, আমি বিগত 2 বছর ধরে বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্সের সোলজার্স র্যাঙ্কের যতগুলো এক্সাম রয়েছে সবগুলো এক্সামে প্রিপারেটরি কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডে আমার লাস্ট ক্যারিয়ার ছিল। সো আমার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে এবং আমি হচ্ছে 2বার আইএসএসবি ফেস করে আসছি। ঠিক আছে, সেম অ্যাজ গোস ফর সাবাব। সাবাব হচ্ছে বেসিক্যালি আমাদের আইএসএসবি 2বার ফেস করছে এবং ওর হচ্ছে আমাদের যে ক্যারিয়ার রিলেটেড অর্থাৎ ডিফেন্স যে ধারণাটা, সেটা একটা ভালো ধারণা আছে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এখানে 2জন আমাদের লাইভে উপস্থিত আছে, অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট স্লাইডে যাই। কোর্স মডিউল, আমরা যেহেতু একটা ফ্রি কোর্স করতেছি, এমন না যে অন্যান্য জায়গার মতো যে ফ্রি কোর্সের নামে আমি জাস্ট ছোটখাটো জিনিস কিছু দেখাই দিলাম, দেখাই দিয়ে আমার কোর্সটা শেষ করে ফেলছি, লাইক এরকম না। আমরা যেহেতু ফ্রি কোর্স দিচ্ছি, আমাদের রিজন হচ্ছে বেসিক্যালি দুইটা। এক, তোমরা যেন আমাদের মাধ্যমে সেরা থেকে সেরা সার্ভিসটা পাও। দুই, আমরা যেহেতু প্ল্যাটফর্মটা নতুন, সেই ক্ষেত্রে আমরা যে ক্যাপেবল কি ক্যাপেবল না, সেই জিনিসটা তোমাদের কাছে প্রুফ করার জন্য আমাদের ফ্রি কোর্সেস গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, এর মানে এই না যে ফ্রি কোর্স দিচ্ছি মানেই যে আমার যত ধরনের সমস্যা রয়েছে কিংবা যত ধরনের এই হবে, কোর্সের ঝামেলা হবে, সবকিছু ফ্রি কোর্সে হবে, এরকম না। ঠিক আছে, তো আমাদের এই কোর্স মডিউলে থাকতেছে প্রথমে বাংলা ক্লাস। বাংলা ক্লাস কয়টা থাকতেছে? 9টা বাংলা ক্লাস থাকতেছে। ঠিক আছে, এবং বিলিভ মি অর নট, এই 9টা প্লাস বাংলা ক্লাস থাকতেছে, যে এই বাংলা ক্লাস গুলা তোমার যে প্রিপারেশন গুলা তুমি আর্মির সোলজারেও কাজে লাগাইতে পারবা, তুমি হচ্ছে বিজিবিতেও কাজে লাগাইতে পারবা, তুমি যদি এএসআই এক্সামও দাও ইন সাম কেসেসে, সেখানেও তুমি কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, আমরা কোর্স গুলো এভাবে সাজাইছি। ইংলিশ কোর্সে থাকতেছে 9টার মতো ক্লাস, সেম অ্যাজ গোস ফর আমি বাংলা যেভাবে বলছি, যে বাংলা তোমার যেভাবে বলা হয়েছে সেই জিনিসটাতে তুমি কি করতে পারবা, আর্মি, নেভি, এয়ারফোর্স যত ধরনের যত প্ল্যাটফর্ম রয়েছে সবগুলা প্ল্যাটফর্মেই তুমি এগুলা কি কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, তো বেশি, হ্যাঁ এটা এই কালারটা পারফেক্ট আছে এবং সাইজটা পারফেক্ট আছে। তো বাংলা আর ইংলিশ তো গেল। ঠিক আছে, বাংলা আর ইংলিশ তো গেল। তো এখানে পরবর্তীতে আমাদের আছে হচ্ছে আইকিউ ক্লাস আমরা নিব। সেই আইকিউ ক্লাসটা হচ্ছে আমাদের 5টা ক্লাস থাকবে, এন্ড এই আইকিউ এর 5টা ক্লাসের মেবি 3টা থেকে 4টা আমি নিব। সো এটা হচ্ছে টোটালটা একটা ড্রাস্টিক্যালি একটা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে, কারণ আইকিউ এর রিলেটেড আমার বিগত বছরে এমন অভিজ্ঞতা আছে, আমার অলমোস্ট 95% স্টুডেন্ট আইকিউ মানে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, তারা সবকিছু ক্লিয়ার করে ফেলছে। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে জেনারেল নলেজ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেই পার্টটা টোটালটাই হয়তো আমি নিতে পারি। এখানে থাকতেছে 10টা প্লাস ক্লাস। ঠিক আছে,
10টা প্লাস ক্লাস। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো যে আমরা কখন কি কি নিব, ঠিক আছে। আর লাইভ ক্লাস অর্থাৎ আজকে নিয়ে লাইভ ক্লাস থাকতেছে তোমার 4টা ক্লাস দেওয়া আছে না, এটা হচ্ছে মাসে 4টা ক্লাস, মাসে 4টা লাইভ ক্লাস তোমাদেরকে নেওয়া হবে, ঠিক আছে। মাসে 4টা লাইভ ক্লাস তোমাদের জন্য নেওয়া হবে। আর সাজেশন ক্লাস থাকতেছে, অর্থাৎ যখন আমাদের টোটাল কোর্সটা শেষ হয়ে যাবে, কোর্সটা শেষ হওয়ার পর আমাদের যে সাজেশন ক্লাস থাকবে, সেই সাজেশন ক্লাসটা হচ্ছে কি আমাদের 4টা ক্লাস আমরা নিব। অর্থাৎ বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, আইকিউ এর জন্য একটা, জিকের জন্য একটা। এবং বিলিভ মি, ওই সাজেশন ক্লাসে আমি যা যা সাজেশন দিব, ওই ক্লাসটা যদি কেউ ফুল করে, তার এই যে রিটেন পার্ট যেটা আছে, সেই রিটেন পার্ট আমাদের এমওডিসি তে আর কোনো প্রকারের কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনীর যে এমওডিসি কোর্স, জিকে আজকে হচ্ছে আমাদেরকে প্রথম ক্লাস। আমরা যেহেতু তোমাদেরকে অলরেডি ক্লাসের ইনফরমেশন দিয়ে দিছি যে আজকে আমরা বেসিক্যালি জিকে এর ক্লাসগুলো দেখবো। তো জিকে ক্লাসে বরাবরের মতোই সবসময়ের মতো তোমাদের সাথে থাকবো হচ্ছে আমি আলী আহসান ভুঁইয়ার মাহি, যেটা আমি তোমাদেরকে বলছি যে জিকে ক্লাসগুলা অলমোস্ট সবগুলো আমি কন্ডাক্ট করব, ঠিক আছে। মাঝখানে এই জিনিসটা কেন যাচ্ছে না? গেছে। আচ্ছা, তো বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি টপিক হচ্ছে কি বাংলাদেশের ইতিহাস। আজকে হচ্ছে আমাদের জিকের প্রথম ক্লাস। তো জিকের প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করব হচ্ছে আমাদের যে বাংলার ইতিহাসের 1947 থেকে 1971, অর্থাৎ 1947 থেকে 1971 সালের আমাদের যত ধরনের ইস্যুস ছিল সবগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমি তোমাদেরকে জিকেটা প্রত্যেকটা ক্লাসে নিয়ে রাখবো। তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। তো এখন আসি পাকিস্তানের জন্ম। এখনো দেখতে পাচ্ছি একজন লাইভে আছো, অসংখ্য ধন্যবাদ। পাকিস্তানের জন্ম, পাকিস্তানের জন্মটা বেসিক্যালি কিভাবে হয়েছে? 14ই আগস্ট 1947 ভারতের বিভাজনের ফলে পাকিস্তানের সৃষ্টি হয়। তো এটা বেসিক্যালি কিভাবে হয়েছে আমরা জানি। হয়ে গেল আবার। তো এটা হচ্ছে বেসিক্যালি পাকিস্তানের জন্ম, হ্যাঁ। সো লেটস গো ফর মুভ ফর দ্য নেক্সট টপিক। তো 14ই আগস্ট 1947 সালে ভারত বিভাজনের ফলে কি হয়, পাকিস্তানের জন্ম হয়, ঠিক আছে। পাকিস্তানের জন্মটা ভারত বিভাজনের ফলে হয়েছিল। ভারত বিভাজন কিভাবে হয়েছিল? যখন আমাদের 200 বছর ব্রিটিশ শাসন ছিল, ঠিক আছে। 200 বছর আমাদের কি শাসন ছিল? ব্রিটিশ শাসন ছিল। ইংরেজিতে সাদাতে লিখি। 200 বছর যখন আমাদের ব্রিটিশরা কি করে গেছে, শাসন করে গেছে, সেই ব্রিটিশ শাসনের ফলে আমাদের পরবর্তীতে যে পাকিস্তান এবং ভারত দুইটা ভাগ হয়েছে, সে ভাগের ফলে 14ই আগস্ট 1947 পাকিস্তান ভাগ হয়েছে। আর 15ই আগস্ট 1947 ইন্ডিয়া জন্ম হয়েছে আর কি, ঠিক আছে। তো এটা আলোচনার বিষয় না। পাকিস্তান দুইটা অংশে বিভক্ত হয়, একটা কি পূর্ব পাকিস্তান, একটা কি পশ্চিম পাকিস্তান। তো এই যে পূর্ব পাকিস্তানটা, এই পূর্ব পাকিস্তানটাকে আমরা বেসিক্যালি বলে থাকতেছি কি আমাদের বর্তমান যে বাংলাদেশটা আছে, এই বাংলাদেশটা হচ্ছে কি আমাদের পূর্ব পাকিস্তান, ঠিক আছে। এখন পাকিস্তান দুইটা ভাগ হয়েছে, ঠিক আছে, বাট এটা কেন্দ্রীয় ক্ষমতা যেটা, কেন্দ্রীয় ক্ষমতাটা সবসময় কার কাছে ছিল? পশ্চিম পাকিস্তানের কাছে। এখন তোমাদের কারো কারো কাছে লাগতেছে ভাই এগুলা কি পড়াইতেছে, ভাই বিশ্বাস করো এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে, এগুলাই আসবে, এর থেকে কঠিন কিছু আসবে না, টু বি অনেস্ট, ঠিক আছে। এবং আসলেও যেগুলো আসবে সেগুলো আমরা বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, এখন শুরু থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য চলছে। এই অর্থনৈতিক আর রাজনৈতিক বৈষম্যটা কার উপর চালানো হয়েছে? এই অর্থনৈতিক আর রাজনৈতিক বৈষম্যটা চালানো হয়েছে বেসিক্যালি আমাদের বাংলাদেশের উপর, অর্থাৎ পূর্ব বাংলার উপর। এই অর্থনৈতিক আর রাজনৈতিক বৈষম্যটা চালানো হয়েছে কার উপর? পূর্ব বাংলার উপর, ঠিক আছে। পূর্ব বাংলার উপর চালাইছে কারা? চালাইছে পশ্চিম পাকিস্তানিরা চালাইছে, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে পাকিস্তান স্বাধীন হয় কবে, ঠিক আছে। পাকিস্তান স্বাধীন হওয়ার পর কোন দুইটা রাষ্ট্র জন্ম হয়? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, জাস্ট লাইক দিস, ঠিক আছে। আশা করছি বুঝাইতে পারছি। তো পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে ভাষা আন্দোলন, যেটা আমাদের 1948 সাল থেকে 1952 সালে হয়েছিল, ঠিক আছে। 48 সাল থেকে 1952 সাল। এখন 48 সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিল একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, ঠিক আছে। এই কাজটা করছিল কে? মুহাম্মদ
আলী জিন্নাহ। তো জিন্নাহ সাহেব করছিল কি, উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি জানাইছিল, যার ফলে পরবর্তীতে তমুদ্দিন মজলিস গঠন হয়। তমুদ্দিন মজলিস গঠন হওয়ার পরে ভাষা আন্দোলন কি হয়, আমাদের আন্দোলন শুরু হয় বাংলা ভাষাভাষীদের ভিতরে। তো এরপরে কি হয়েছে, 21শে ফেব্রুয়ারি 1972 সালে 1952 সালে শহীদানকে সালাম, রফিক, বরকত, জব্বার এবং 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি কিন্তু 1952 সালে দেয় না, দেয় কিন্তু 1956 সালে। ঠিক আছে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে, 1956 সালে। আশা করছি বুঝাইতে পারছি, ক্লিয়ার? আশা করতেছি ক্লিয়ার। এর পরবর্তীতে যদি আমি চলে যাই, যে ভাষা আন্দোলনের পর পাকিস্তানের জন্ম যেটা হয়েছে। তো এর পরবর্তীতে আসে হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। ঠিক আছে, আমরা ছোটবেলায় পড়ছি না যে 1954 সালে নির্বাচন, যুক্ত ফ্রন্ট নির্বাচন, এই নির্বাচনগুলো আমরা পড়ছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি একটা বেসিক্যালি পলিটিক্যাল আনরেস্ট বা রাজনৈতিক অস্থিরতা আমরা এগুলাকে বলে থাকি। এখন দেখো, 1954 সালে যুক্ত ফ্রন্টের বিজয় হয়, কেন্দ্রীয় সরকার বাতিল হয়ে যায়। মানে যুক্ত ফ্রন্ট যে বিজয়টা হয়েছিল, যে পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ছিল, সেটা বাতিল হয়ে গেছিল। তখন 56 দিন কিংবা 60 দিনের মতো এই সরকারটা গঠন করছিল সেই আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে। তারপরে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচনা হয়। পাকিস্তানের প্রথম সংবিধান রচনা হয় কবে, 1956। পাকিস্তানের প্রথম সংবিধান রচনা হয় কবে, 1956 সালে। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, 1958 সালে কি হয়েছে, 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করছে। ঠিক আছে, এত কিছু যখন দেখতেছে যে না, পূর্ব পাকিস্তানের লোক একটু বেশি ঘাটতারা, আমরা বাঙালিরা ছিলাম ঘাটতারা টাইপের মানুষ। ঠিক আছে, তারা তো নাছোড় বান্দা। তখন তা কি করছে, 1958 সালে তারা কি করছে, সামরিক শাসন জারি করছে। 1958 সালে তারা কি করছে, সামরিক শাসন জারি করছে। কে জারি করছে, জেনারেল আইয়ুব খান। জেনারেল আইয়ুব খান। এরপরে কি হয়েছে, পূর্ব পাকিস্তান অবহেলিত ছিল সর্বক্ষেত্রে। মানে ওই যে যখন সামরিক শাসন জারি করছে, জিনিসটা আসলে জারি করার পিছনে মেইন রিজনটা হচ্ছে ছিল যে পূর্ব পাকিস্তানের মানুষদেরকে আমি কখনো চার্জ দিব না, পূর্ব পাকিস্তানের মানুষদেরকে আমি কখনো পাওয়ার দিব না। এটা হচ্ছে ছিল কি বেসিক্যালি উনার মেইন টার্গেট। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী স্লাইডে চলে যাই, অর্থনৈতিক বৈষম্য ও 6 দফা। ঠিক আছে, আমাদের মেইন টপিক 1971 সালের মুক্তিযুদ্ধ, অর্থাৎ আমাদের বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য মেইন টপিক। যে অর্থনৈতিক বৈষম্য তো আছেই, অর্থনৈতিক বৈষম্য তো আছে, আরেকটা হচ্ছে কি আমার 6 দফা আন্দোলন। ঠিক আছে, 6 দফা আন্দোলনটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যদি বাংলার ইতিহাস থেকে কোয়েশ্চেন দেয়। তো পূর্ব পাকিস্তান বেশি রপ্তানি করলে লাভ পেত পশ্চিম পাকিস্তান। অর্থাৎ জিনিসটা এমন হইতো যে বাংলাদেশে বর্তমানে দালালরা আছে না, বিভিন্ন টাইপের দালাল টাইপের ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান, যে সব খাটাখাটি করতে হচ্ছে কৃষকরা, আর লাভ নিয়ে যেতে হইতো দালালরা। So, এরকম টাইপের যে বাংলাদেশের মানুষরা খাটতো, আর পাকিস্তানের মানুষরা কি করতো, লাভ নিয়ে যেত। ঠিক আছে, এরপরে কি হয়েছে দেখো, পশ্চিম পাকিস্তান লাভ নিয়ে যেত। শেখ মুজিবুর রহমান ঘোষণা করে কি, 6 দফা দাবি। 6 দফা দাবি কে ঘোষণা করে, শেখ মুজিবুর রহমান। এই 6 দফা দাবির বেসিক্যালি মূল যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের স্বায়ত্ত শাসন ও অর্থনৈতিক স্বাধীনতার দাবি। বাংলাদেশের স্বায়ত্ত শাসন এবং অর্থনৈতিক স্বাধীনতার দাবি কাকে বলা হইতো, আমাদের যে কি 6 দফা দাবি, সেই দাবিটাকে। হ্যাঁ, 6 দফা বাঙালির মুক্তির রূপরেখা বা মুক্তির সনদ বলা হইতো। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এই কোর্সে যত ধরনের ম্যাটেরিয়াল সেগুলো তোমরা পাবা। তবে তোমরা যদি একটু টপ নচ প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য আমাদের যে নোটস গুলো আমরা প্রিপেয়ার করছি, সেই নোটস গুলো তোমরা চাইলে পারচেস করতে পারো। সেই নোটস সেই নোটস গুলোর প্রাইস এরকম আহামরি না, জাস্ট 100 টাকায় তোমরা হচ্ছে পুরো নোটসটা কভার করতে পারবা। তো ওই নোটস গুলো যদি তোমরা করো, আমি যে এইখানে পড়াইতেছি এই পড়াগুলোর সাথে এই যে নোটস গুলো যদি তোমরা ক্রয় করো কিংবা পারচেস করো, সেই নোটস গুলোর সাথে মিলে যদি তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের জন্য প্রিপারেশনটা আরো ইজি হবে। ঠিক আছে, আরো 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 ইজি হবে। সো তোমাদের এই জিনিসটা গেল। আর আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, তোমাদেরকে কিন্তু এই কোর্সে আমরা ভাইভা ক্লাস নিব। ঠিক আছে, তোমাদের এই কোর্সে আমরা ভাইভা সেশন নিব। ক্লাস করলে হবে না, সেশন বলা হয় এটাকে। যে ভাইভাতে কিভাবে কোন কোন কোশ্চেনের কি কি অ্যান্সার করলে তোমরা ভালো পারফরমেন্স করবা, সেই ব্যাপারে তোমাদের এই কোর্সে আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আলোচনা করা হবে যে মেডিকেল টেস্ট। আমাদের
ডিফেন্সে মেডিকেল টেস্টে একটু বেশি ইস্যু করে। মেডিকেল টেস্টে কিরকম কি কি সমস্যা হইতে পারে সেই সমস্যাগুলো তোমাদেরকে আমরা উল্লেখ করে দিব। আর আরেকটা জিনিস থাকে যে আমাদের শারীরিক পরীক্ষা, শারীরিক পরীক্ষার কোন কোন সময় কি কি দিতে হবে একেবারে ফিজিক্যালি তো আর দেখানো সম্ভব না, বাট দেখানো সম্ভব হলে অবশ্যই দেখাইতাম। বাট লিস্ট একটা ধারণা দিয়ে দিব যেন তোমার পরবর্তীতে ওই পরীক্ষার হলে গিয়ে কোনো প্রকারের আর কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে, আশা করছি এখন পর্যন্ত একজন আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী স্লাইডে চলে যাই। গণ অভ্যুত্থান 1969। গণ অভ্যুত্থান 1969 হচ্ছে কি, বর্তমানে এটা হচ্ছে বেসিক্যালি আইয়ুব খানের পতন। মানে 1969 গণ অভ্যুত্থানের মাধ্যমে কি ছিল, আইয়ুব খানের একটা পতন হয়েছিল। তো ওই আইয়ুব খান কি করছে, যখন 1969 গণ অভ্যুত্থান হয় তখন আইয়ুব খানের সামরিক শাসন যেটা সেটা গায়েব হয়ে গেছিল। ওই 1969 সালে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করে। এরপরে ইয়াহিয়া খান তখন কি করে, ক্ষমতা গ্রহণ করে। তখন 1969 সালে কে ক্ষমতা গ্রহণ করে, ইয়াহিয়া খান। এমসিকিউ মার্কস আসতেই পারে। এখন প্রথম শহীদ বুদ্ধিজীবী 1969 যে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে শামসুজ্জোহা। এই শামসুজ্জোহাকে তোমরা কি জানো? শামসুজ্জোহা হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। তো উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতা পেশায় উনি সর্বপ্রথম আমাদের শহীদ বরণ করেন। এবং আমরা জানি যারা কিনা ট্যালেন্টেড পার্সন, যারা কিনা শহীদ হয়েছে, তাদেরকে আমরা বেসিক্যালি বুদ্ধিজীবী বলে থাকি। ঠিক আছে, তুমি যে হচ্ছে আমাদের সাথে বর্তমানে আছো, কাইন্ডলি তোমার টাইম লাইনে কিংবা কাইন্ডলি আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, গ্রুপের মেম্বারসদের মাঝে তোমরা একটু চাইলে এই তোমাদের ক্লাসটা সেটি শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে সবাইকে মেনশনে দিয়ে রাখতে পারো, কোনো প্রকারের কোনো সমস্যা হচ্ছে না। অলরাইট, সো পরবর্তীতে যদি যাই, 1970 সালের নির্বাচন। ঠিক আছে, পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন এটা। এটা হচ্ছে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, অর্থাৎ জেনারেল যে নির্বাচন গুলো হয় না, যে নির্বাচনে বর্তমান সরকার ক্ষমতায় আসছে, তো এটা ছিল পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। ঠিক আছে, এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাইছিল। তখন আওয়ামী লীগ অবশ্যই ভালো দল ছিল। তখন আওয়ামী লীগ হচ্ছে যুদ্ধের সময় অনেক হেল্প করছে বাংলাদেশকে, এখন না তারা বিট্রেল। তো তখন আওয়ামী লীগ বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তখন ভোট চুরি করে নেয়। আর যাই হোক, পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ক্ষমতা হস্তান্তর করে না। অর্থাৎ যখন দেখছে যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেছে, এখন আওয়ামী লীগকে যদি আমি ক্ষমতা দিয়ে দিই, তো আমার এখন কোনো ধরনের লাভ থাকতেছে না। আওয়ামী লীগের ক্ষমতা দিলে তো আমার কেউ ছাড় ডাকবে না। তো এই যে একটা কি মানে চিন্তাধারা, এই চিন্তাধারার কারণে যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যারা ছিল, তারা ক্ষমতা দিতে চায় না পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের মানুষ যদি এখন ক্ষমতা দখল করে, এতদিন যা যা করছে সেই সব কিছুর প্রতিশোধ তো তারা নিবে, তাই না? সেই সব কিছুর প্রতিশোধ কি নিবে, তারা নিবে। তো পরবর্তী, এটা হচ্ছে কি আমার কেন্দ্রীয় সরকার ক্ষমতা হস্তান্তর করতে চায় না। ওকে, এরপরে কি আছে যদি দেখি, 70-এর নির্বাচনের পর মুক্তিযুদ্ধ, দ্য মেইন টপিক, আমাদের যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে। এই জিনিসটা সুন্দর মতো কেটে দাও, কারণ বর্তমান পার্সপেক্টিভে এই জিনিসটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা ঘোষণা করা 7ই মার্চের ভাষণে, এটারও দরকার নেই। বাঙালির মনোবল ঐক্য করা হয় 7ই মার্চের ভাষণে। এখন আসি মেইন টপিক থেকে শুরু হয়েছে। 25শে মার্চ 1971, পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামের একটি ভয়াবহ গণহত্যা চালায়। কি অপারেশন সার্চ লাইট? এখন অপারেশন সার্চ লাইট জিনিসটা কি? এটা কি কোন ধরনের অপারেশন? না, এটা কোন ধরনের অপারেশন না। এটা হচ্ছে এক ধরনের কি বলে, হত্যাযজ্ঞ। যেই হত্যাযজ্ঞের ফলে বাংলাদেশ প্রায় বহুত বহুত মানুষদেরকে তারা হারাই ফেলছে। ঠিক আছে, বহুত বহুত মানুষদেরকে তারা কি করছে, হারাই ফেলছে। কিছুটা সময় আমরা ওয়েট করি, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ক্লাসটা আবার করবো। তো এখন এরপরে কি হয়েছে, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়। এখন বর্তমান পার্সপেক্টিভে আমরা জানি কি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং এক সময়কার শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। ঠিক আছে, যখন স্বাধীনতা ঘোষণা দেন এভাবেই দিচ্ছেন যে আই মেজর জিয়াউর রহমান ইজ ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ঠিক আছে, তো পরবর্তী টপিকে চলে যাই। অনেক মুক্তিযুদ্ধ ঢুকতে শুরু করে তৎকালীন নেতারা ভারতের শাসন। আচ্ছা, বেসিক্যালি এখানে হয়েছে কি, যখন আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয় তখন অনেক মুক্তিযোদ্ধা ভারতে কি হয়, আমাদের শরণার্থী সংগঠন শুরু করে এবং ভারতে চলে যায়। ঠিক আছে, এবং অনেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের ভিতরে কি হয়, ইনভলভ হয়। ঠিক আছে, অনেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের ভিতরে কি হয়, ইনভলভ হয়। এবং যারই ফলশ্রুতিতে, যেহেতু একটা স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, একটা দেশের স্বাধীনতা রক্ষার জন্য একটা সরকার দরকার। তো সেই সরকার গঠন করা হয় 10 এপ্রিল এবং শপথ নেওয়া হয় 17 এপ্রিল। কোথায়? মুজিবনগর, অর্থাৎ মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আমতলা যেটাকে বলা হয়, এটা হচ্ছে বেসিক্যালি আমার নানু বাড়ির এলাকায়। তো মেহেরপুরে মুজিবনগর গঠন করা হয়। এটা হচ্ছে কি একটা প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তো ওই সময়কার জন্য এই সরকারটা কি ছিল, বহাল ছিল। এবং 17 এপ্রিল এই সরকারটা কি হয়, শপথ নেয়। ঠিক আছে, তাজউদ্দিন আহমেদ হয় প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ হয় কি প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলাম হয় কি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এবং শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তবে উনি 26শে মার্চ ওনাকে জেলে নিয়ে গেছিল। এখন এই জিনিসটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাংলাদেশের ভিতরে। তো এই জিনিসটা, কন্ট্রোভার্সিটা আমরা যাব না, আমরা শুধুমাত্র জানবো হচ্ছে কি আমাদের বেসিক গুলা। আচ্ছা, পরবর্তীতে একজন জয়েন করছো, তোমাকে ওয়েলকাম আমাদের লাইভে, মুরাদ আহমেদ হৃদয়। সো মুরাদ ভাইয়া, আমাদের ক্লাসটা তোমরা তুমি শেষ হইলে অলরেডি দেখতে পারবা। এন্ড ক্লাসটা যখন আমাদের শেষ হবে, আমি ক্লাসটা চেষ্টা করব যে এডিট করে সুন্দর মতো একটা রেকর্ডেড ক্লাস আকারে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, যেন তোমাদের জন্য এটা কি হয়, পরবর্তীতে প্রিপারেশন নিতে ইজি হয়। তো রেকর্ডেড ক্লাস আকারে দিয়ে দিব ইনশাল্লাহ, টেনশন করার কোনো প্রকারে কোনো কারণ নাই। সো নেক্সট স্লাইডে আসি, এটা তো আগেরটাই। আচ্ছা, আচ্ছা, এখন এখানে নেক্সট লাইনে না, এটা হচ্ছে লাস্ট একটা লাইন বাকি ছিল। 11টা এখানে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশটা চলছে কিভাবে। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশটাকে 11টা সেক্টরে ভাগ করছে, 3টা ফোর্সে ভাগ করছে, একাধিক গেরিলা বাহিনীতে ভাগ করছে। অর্থাৎ একটা যুদ্ধ চলার জন্য আমার কিছু সেগমেন্টের দরকার পড়ে। ঠিক আছে, একটা যুদ্ধ চলার জন্য আমার কিছু সেগমেন্টের দরকার পড়ে, এবং এগুলো হচ্ছে সেই সেগমেন্ট। আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কয়টা, 11টা। ফোর্স ছিল কয়টা, এখানে ফোর্স, এখানে রটা হবে না, এখানে হবে, হ্যাঁ। ফোর্স ছিল কয়টা, 3টা। গেরিলা বাহিনী অগণিত, এটার কোনো হিসাব ছিল না। মানুষ চাইলেই টুক করে একটা বাহিনী খুলে পাকিস্তানি মারা শুরু করতো। দ্যাটস ইট, এটাই মুক্তিযুদ্ধ। তখনকার মানুষের ভিতরে যে ক্রেজ ছিল, আমাদের ভিতরে যদি সেই ক্রেজটা থাকতো, তাহলে আজকে বাংলাদেশ এরকম হাবুডুবু খাইতো না। তো যাই হোক, পরবর্তী স্লাইডে চলে যাই। এটা তো সেই আগের স্লাইডটাই। 3 ডিসেম্বর 1971 সাল, 3 ডিসেম্বর 1971 সাল থেকে ভারতীয় সেনা প্রবেশ পুনর্মাত্রায় পূর্ব সীমান্ত জেলা আনুষ্ঠানিক ইন্দো-পাক প্রতিরক্ষা যুদ্ধ শুরু হয়। আচ্ছা, বেসিক্যালি এই জিনিসটা কি, 3 ডিসেম্বর 1971 সাল থেকে 2071 বলতে চাইছিলাম, যাই হোক। 3 ডিসেম্বর 1971, এই যে এই লেট করাটা পছন্দ না আমার। 3 ডিসেম্বর 1971, এই যে 3 ডিসেম্বর 1971 সাল থেকে ইন্ডিয়া আমাদের এই যে মুক্তিযুদ্ধটা, এই মুক্তিযুদ্ধের যাত্রাটাকে সোজা করার জন্য একদম আমাদেরকে টোটালি হেল্প করে। মানে একটা স্বার্থ তো অবশ্যই আছে, সেই স্বার্থের জন্য হাসিল করার জন্য তারা হেল্প করে আমাদেরকে। তো এর আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যে জিনিসটা আমরা হয়তো বা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমাদের 21শে নভেম্বর। এটা একটু তোমরা যারাই আমার ক্লাসগুলো করতেছো, কাইন্ডলি কাইন্ডলি তোমরা ক্লাসগুলো নোট করো। ঠিক আছে, 21শে নভেম্বর কি প্রতিষ্ঠিত হয়, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী। And বিশ্বাস করো, ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন আসলে এই কোয়েশ্চেনটা আসতে পারবে, এবং এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা হচ্ছে 99%। যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কোন সালে গঠিত হয় এবং কত তারিখে গঠিত হয়, 21শে নভেম্বর 1971। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস,
28 সেপ্টেম্বর, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের দরকার না, বাট এটা জেনে রাখা ভালো আর কি। 28 সেপ্টেম্বর আমি এভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, 28 সেপ্টেম্বর এই দিন বাংলাদেশ বিমান বাহিনী গঠন করা হয়, ঠিক আছে। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী গঠন করা হয় কবে? 28 সেপ্টেম্বর। বাংলাদেশ বিমান বাহিনী 28 সেপ্টেম্বর কি করা হয়? গঠন করা হয়। গেল, বাংলাদেশ বিমান বাহিনী 28 সেপ্টেম্বর গঠন করা হয়েছে, ঠিক আছে। এরপরে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা করা হয়। 16ই ডিসেম্বর 1971 সালে এট দ্য এন্ড অফ দ্য ডে পাকিস্তানি রেজিম থেকে আমাদের যে জেনারেল নিয়াজি আছে উনি ঢাকায় আত্মসমর্পণ করে এবং একটা যুদ্ধের পরিসমাপ্ত হয়। এবং আজকে আমি যে বাংলা ভাষায় বাংলাদেশে বসে তোমার সাথে কথা বলতে পারতেছি, দে আর দ্য মেইন রিজন, দ্য যুদ্ধ ইজ দ্য মেইন রিজন আমাদের দেশটাকে স্বাধীন করছে, এবং যার ফলে আমরা আজকে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আছি। And একটু একটা জিনিস লক্ষ্য করবা, এই জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে, যে কমান্ডার ইন চিফ, মুক্তিযুদ্ধের সময় কমান্ডার ইন চিফ কে ছিলেন? কমান্ডার ইন চিফ ছিলেন হচ্ছে আমাদের জেনারেল এম এ ওসমানী, তখন ওনারা ছিলেন কর্নেল ওসমানী, ঠিক আছে। মুক্তিযুদ্ধের সময় ছিলেন কর্নেল, পরবর্তীতে জেনারেল পদ র্যাঙ্কিং এ হয়, ঠিক আছে। এখন প্রাথমিকভাবে ছিল গেরিলা অধ্যায়িত, পরে প্রধান তিনটি আছে। প্রথমে ছিল গেরিলা বাহিনী, পরে হচ্ছে তিনটা ফোর্সে পরিণত হয়েছে, সরকার থেকে ফোর্স বা ব্রিগেডে পরিণত হয়েছে। সেই ফোর্স গুলা কি কি? একটা হচ্ছে জেড ফোর্স, এই জেড ফোর্সটা এবার আসার সম্ভাবনা হচ্ছে 99%, কারণ জেড ফোর্সটা কমান্ডার ছিল হচ্ছেন আমাদের মেজর জিয়াউর রহমান, তিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জিয়াউর রহমান হিসেবে পদোন্নতি করে রিটায়ারমেন্টে যান, পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। এরপরে কে ফোর্সে ছিল হচ্ছে খালেদ মোশাররফ, এবং উনিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন, কারণ উনিও কিছুদিন আগে হয়তো ইন্তেকাল করছেন। সো এস ফোর্সে ছিলেন কে এম শফিউল্লাহ, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা যে কে কোন জায়গায় নেতৃত্ব দেন, ঠিক আছে। তো দ্যাটস অল ফর মুক্তিযুদ্ধ এবং বাংলার ইতিহাস। এই ক্লাসগুলো যদি তোমরা করো, এখান থেকে অলমোস্ট বাংলার ইতিহাস সম্পর্কে সকল ধরনের সকল টপিক তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবা, কোনো প্রকারে কোন ধরনের কোনো ঝামেলা হবে না আশা করি, ঠিক আছে। তো তোমরা যারা এই লাইভে ছিলা, আমি জানি যেহেতু আমার এটা ফার্স্ট লাইভ, অনেকে ছিল অনেকে ছিল না, অনেকেই ছিল না, মানে হাতে গোনা দুই একজন ছিল। তো যারা যারা ক্লাস করছো, যারা যারা করো নাই পরবর্তীতে করবা, একটা জিনিসই বলবো, আমার কোর্স গুলো দেখো ভাই, করে দেখো। আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এটা প্রোভাইড করতেছি। তুমি অন্য জায়গায় কোর্স করতে পারো, অন্য জায়গায় প্রিপারেশন নিতে পারো, বাট এখান থেকে প্রিপারেশন গুলো একটা আবার নিয়ে দেখো। যদি তুমি মনে করো যে তোমার এই কোর্স গুলো ভালো লাগতেছে না, কিংবা এগুলা দিয়ে কাজ হবে না, ভাই বিশ্বাস করো, কি বলবো, এমনিতেই তো ফ্রি দিতেছে আর কি, কাজে দিবে, টু বি অনেস্ট কাজে দিবে, কারণ আমার তো এক্সপিরিয়েন্স আছে, আমি জানি কি কি কোশ্চেন আসে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলতেছি, যারা হচ্ছে আমাদের নোটস গুলা পারচেস করতে চাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। নোটস গুলা বেশি দাম না, নোটস গুলো হচ্ছে জাস্ট 100 টাকা। নোটস, আমাদের যে স্পেশাল নোটস, এখন এমন না যে নোটস গুলো না করলে, না কিনলে তোমার প্রিপারেশন হবে না, অবশ্যই হবে, বাট টপ নোটস প্রিপারেশন থেকে একটু দূরে থাকবা। তো এটা কেনার জন্য কি করতে হবে? তোমার এই 01612090629 এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। এই নাম্বারে কল দিলে আমার জীবনেও পাবা না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাবা, ঠিক আছে। এবং যারা কিনা সরাসরি আমাদেরকে পেমেন্টের মাধ্যমে কোর্স গুলো নিতে চাচ্ছ, নোটস গুলো নিতে চাচ্ছ, এই নাম্বারে আমাদের কি আছে, বিকাশ আছে, তোমরা চাইলে এখানে পেমেন্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে নোটস গুলা পারচেজ করতে পারো, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস। যারা ছিল না, আবারও বলতেছি, ক্লাস রেকর্ডেড থাকবে, আমিও রেকর্ড করে সেভ করে এডিট করে আবার দিব এখানে। তো যারা যারা কোর্স গুলা এন্ড অফ দ্য ডে পর্যন্ত করতে পারবা, যদি তুমি আমাকে পরীক্ষা দিয়ে এসে বলো যে ভাই আপনারা ফ্রি ক্লাস করছি, চান্স পাই নাই, ভাই আমি কি বলবো, জীবন দিয়ে দিব ভাই, এই জায়গাতে তুমি চান্স পেয়ে ছাড়বা, ঠিক আছে। আমি আলী আহসান মিয়া মাহি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম, আজকে থাকবো। দেখা হবে পরবর্তী ক্লাসে, টিল দেন আসসালামু আলাইকুম।